হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটি আরআরবি গ্রুপ ডি এনটিপিসির জিকে জিএস ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 72-এ রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন। 2 নম্বরে দেখো, ভারতের কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? বৃদ্ধ গঙ্গা, রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে গোদাবরী নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তাই একে কি বলা হয়? দক্ষিণ গঙ্গাও বলা হয়, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। 3 নম্বর প্রশ্নে কি আছে দেখো, মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণাটি। 4 নম্বরে আছে দিল্লির সুলতানি শাসন কত সালে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার এখানে কি হবে? 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসন শুরু হয়েছিল, এবং কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের মাধ্যমে এই শাসনের সূচনা করেন, এবং 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এই শাসনের অবসান ঘটে। তো 5 নম্বর প্রশ্ন, এরপর দেখো বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? তো বিহারের দুঃখ বলা হয়, আমরা সকলেই জানি, কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। প্রতি বছর গতিপথ পরিবর্তন এবং ভয়াবহ বন্যার কারণে কোশিকে কি বলা হয়? বিহারের দুঃখ। এবং একইভাবে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। 6 নম্বরে আছে দেখো, ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক কোনটি? রাইট অ্যান্সার এখানে হবে জিম করবেট ন্যাশনাল পার্ক প্রাচীনতম ন্যাশনাল পার্ক। এটি 1936 সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়, এবং সেই সময় এর নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। যখন প্রতিষ্ঠিত হয় তখন ছিল হেলি ন্যাশনাল পার্ক, এবং বর্তমানে এটি হচ্ছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক নামে পরিচিত। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন। গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? সঠিক অ্যান্সার এখানে হবে 9 জানুয়ারি 1915 সালে ভারতে ফিরে এসেছিলেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। নেক্সট দেখো, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন এর জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে লর্ড রিপনকে বলা হয়। পরের প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং কত সালে? 1978 সালে, জেনে রেখো। বর্তমানে সম্পত্তির অধিকার একটি সাধারণ আইনি অধিকার, যা সংবিধানের 300A অনুচ্ছেদে রাখা হয়েছে। ভারতের বৃহত্তম খালের নাম কি? বৃহত্তম ক্যানেল, রাইট অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। এটি রাজস্থানের মরুভূমি অঞ্চলে জলসেচের প্রধান উৎস। এই খালটি পাঞ্জাবের হরিকে ব্যারেজ থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন দেখো, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? রাইট অ্যান্সার এখানে হবে আকবর। মনসব শব্দের অর্থ কি? পদ মর্যাদা। এই প্রথার মাধ্যমে আকবর তার সামরিক ও প্রশাসনিক ব্যবস্থাকে সুগঠিত করেছিলেন। 13 নম্বরে আছে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল? আরবিআই এর রাইট অ্যান্সার হবে 1949-এ। সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি। তিনি 9 ডিসেম্বর 1946 সালে ছিলেন। এর দুদিন পর 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে?
তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়। কানহা, বান্ধবগড় এবং পান্না এখানকার বিখ্যাত কিছু জাতীয় উদ্যান। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কোন অংশে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে? নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের পার্ট 2-এ। ভারতের কোন নদীটি দুটি পর্বত শ্রেণীর সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়? কোন নদীটি? তো রাইট অ্যান্সার এখানে হবে নর্মদা নদী। নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী যা অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। এটি মূলত একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। সতীদাহ প্রথা রদ এবং ভারতে আধুনিক শিক্ষার প্রসারে কোন গভর্নর জেনারেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 সালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। লর্ড রিপনকে যেমন স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। দুই নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে ভৌগোলিক ভাষায় কি বলা হয়? সঠিক অ্যান্সার এখানে হবে দোয়াব বলা হয়। দো মানে দুই এবং আব মানে হচ্ছে জল বা নদী। গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলটি ভারতের অন্যতম প্রধান দোয়াব অঞ্চল। নেক্সট প্রশ্ন দেখো, এখানে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতির কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হবে অনুচ্ছেদ 368-তে। এটি সংবিধানের 20 নম্বর পার্টে অবস্থিত। 360 নম্বর অনুচ্ছেদ আর্থিক জরুরি অবস্থা এবং 352 নম্বর অনুচ্ছেদ জাতীয় জরুরি অবস্থার সাথে যুক্ত। পরের প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার হবে এখানে সাংপো নামে পরিচিত। অরুণাচল প্রদেশে প্রবেশের সময় এর নাম হয় দিহাং এবং বাংলাদেশে প্রবেশের পর এর নাম হয় যমুনা। নেক্সট দেখো, এখানে 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে আমাদের দেশকে কি নামে সম্বোধন করা হয়েছে? রাইট অ্যান্সার হবে ভারত ও ইন্ডিয়া। ভারত ও ইন্ডিয়া নামে সম্বোধন করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর পদ্ধতিকে কি বলা হয়? রাইট অ্যান্সার হবে ইমপিচমেন্ট বা অভিশংসন বলা হয় রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর পদ্ধতিকে। সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা যায়। এই প্রস্তাব সংসদ শুরু করার 14 দিন আগে রাষ্ট্রপতিকে লিখিত নোটিশ দিতে হয়। নেক্সট দেখো, কৃষ্ণ নদী। কৃষ্ণা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র ও কর্ণাটক। মহাবালেশ্বর থেকে এই নদীর উৎপত্তি এবং এটি হচ্ছে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? আর্থিক জরুরি অবস্থা একবারও নয়। সংবিধানের 360 নম্বর অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা থাকলেও ভারতে এখনো পর্যন্ত এটি প্রয়োগ করার প্রয়োজন পড়েনি। নেক্সট দেখো, নিচের কোনটি গঙ্গা নদীর একটি প্রধান উপনদী নয়? রাইট অ্যান্সার হবে ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী হলো গোদাবরী নদীর একটি প্রধান উপনদী। অন্যদিকে যমুনা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী। পরের প্রশ্নে চলে আসি, দেখো যৌথ অধিবেশন ডাকার প্রধান কারণ কি? রাইট অ্যান্সার হবে লোকসভা ও রাজ্যসভার মধ্যে বিবাদ বা অচলাবস্থা তৈরি হলে। ভারতে এ পর্যন্ত মাত্র 3 বার যৌথ অধিবেশন ডাকা হয়েছে, 1961, 1978 এবং 2002 সালে। পরের প্রশ্ন দেখো, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার কোন সংশোধনের মাধ্যমে আনা হয়? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 86তম 2002 সালে। এর ফলে সংবিধানের 21 অনুচ্ছেদে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।